গভীর রাতে ঘুমের মধ্যে আমি অনুভব করলাম আমার ছোট্ট বোন আমার সাথে কেমন জানি অদ্ভুত আচরণ করছে। তখন আমি ঘুমে বিভোর। আমি ভাবছি হয়তো আমি স্বপ্ন দেখছি। কিছুক্ষণ পর তার ওই আচরণের ফলে আমার ঘুম ভেঙে যায়। তখন আমি দেখতে পেলাম আমার ছোট বোন আমার সাথে এক ধরনের বাজিমাত করতে শুরু করছে। আমি তো তার এইসব দেখে পুরোই অবাক। তারপর আমি তাকে বললাম, বোন, তুই আমার সাথে এইসব কি করতাছস? তোর কি লজ্জা শরমের মাথা খেয়ে ফেলেছিস? আমি তোর আপন বড় ভাই হই। তারপরেও আমি লক্ষ্য করলাম আমার ছোট বোন কি যেন এক পুঞ্জীভূত সুখ পাওয়ার আশায় আরও বেশি পাগলামি করছে। হোটেলের মধ্যে ছোট বোনর এমন আচরণ দেখে আমি রীতিমতো হতবাক হয়ে গেলাম। তখন আমার ছোট বোনের চোখে মুখে শুধু বাসনার রং দেখতে পেয়েছিলাম। আমি শত না করার পরেও সে কোনোভাবেই আমার বাধা মানছিল না। আমার ছোট বোন হয়েও সে কি যেন এক বিশেষ সুখের আশায় আমাকে একটা সুজোরে ধাক্কা মেরে ফেলে দিয়ে ও আমার সাথে যা করল তা শুনলে বন্ধুরা তোমাদের মাথা ঘুরে যাবে। বন্ধুরা, গল্পটি অনেক অনেক ইন্টারেস্টিং। গল্পটি শোনার জন্য তোমাদের সকলের প্রতি আমার বিশেষ অনুরোধ রইল। বন্ধুরা, তোমাদের নিকট আমার ছোট্ট একটি অনুরোধ, তোমরা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবা। হ্যালো বন্ধুরা, আমি আদনান। আমার বয়স 25 বছর। আমি পড়ালেখা শেষ করে একটি কর্পোরেট অফিসে জব করছি। আমার বাড়ি শায়েস্তাগঞ্জ। আমি ঢাকায় থাকি। আমার ফ্যামিলিতে আমি, বাবা, মা আর ছোট বোন রিমকি। ওর বয়স 16। ও এই বছর এইচএসসি দিবে। বাবা বিজনেস করেন আর মা গৃহিণী। এইবার আসি আসল কথায়। আমার সামনে ঈদের ছুটি, তাই বাড়ি যাওয়ার প্রস্তুতি নিলাম। সবার জন্য কেনাকাটা করলাম। বোনের জন্য 2টা 3 পিস ও একটা সুন্দর বোরকা কিনলাম। তো কেনাকাটা শেষ। ট্রেনের টিকিট আগেই কাটা ছিল, তাই ঈদের 3 দিন আগেই বাড়ি রওনা দিলাম। ও একটা কথা, আমি প্রায় 1 বছর পর বাড়ি যাচ্ছি। চাকরিতে জয়েন হওয়ার পর আর বাড়ি যাওয়া হয়নি, তাই সবার জন্যই কম বেশি কেনাকাটা করেছি, বিশেষ করে আমার আদরের ছোট বোন রিমকির জন্য। দীর্ঘ 5 ঘন্টা জার্নি করে অবশেষে বাড়ি পৌঁছালাম, কারণ শায়েস্তাগঞ্জ শহর থেকে অনেক ভিতরে গ্রামে আমাদের বাড়ি। বাড়ি পৌঁছাতে প্রায় রাত 10টা বেজে গেল। বাড়ি গিয়ে দেখি সবাই ঘুমিয়ে গেছে। আম্মুকে ডেকে তুললাম। তারপর খাওয়া শেষ করে আমিও ঘুমিয়ে গেলাম। অনেক রাত, তাই আর রিমকিকে ডাকলাম না। সকাল 6টায় দেখি ছোট বোন রিমকি ডাকাডাকি শুরু করছে। রুমের দরজা খোলা ছিল, তাই ও বিছানার পাশে গিয়েই ডাকছে। ও ডাকছে আর বলছে, ভাইয়া, আমার গিফট কোথায়? আমি ঘুম ঘুম চোখে বলছি, যা এখন, পরে নিস, এখন ঘুমাতে দে তো। কিন্তু ও নাছোড়বান্দা, ও গিফট না নিয়ে যাবেই না। তাই আমার গায়ের কাঁথা ধরে টান দিয়ে কাঁথা নিয়ে গেছে। আমি লাফ দিয়ে উঠে দেখি আমার পরনের অবস্থা খারাপ। আমার তো লজ্জায় অবস্থা খারাপ। আর এদিকে ও খিলখিল করে হাসছে আমাকে এই অবস্থায় দেখে। আমি তাড়াহুড়া করে বিছানার পাশ থেকে উঠলাম আর ভালো করে ওর দিকে তাকালাম। ওকে যেন আমি চিনতেই পারছি না। ও এই 1 বছরে এত বড় হয়ে গেছে, একেবারে অচেনা লাগছে। তার রূপ এবং সৌন্দর্য যেন উপচে পড়ছে। আমি এতদিন পর আমার আদরের বোনকে দেখছি, যেন অচেনা এক পরী আমার ঘরে এসেছে। শেষে ওর ডাকে আমার ধ্যান ভাঙল। রিমকি বলল, এই ভাইয়া, কি দেখছিস অমন করে? মনে হচ্ছে আমাকে কোনোদিন দেখিসনি। আমি বললাম, ও হ্যাঁ, আসলে তুই তো অনেক বড় হয়ে গেছিস, তোকে তো চিনতেই পারছি না। রিমকি বলল, ভাইয়া, তুই আমাকে পরে মন ভরে দেখিস। আগে আমার জন্য কি এনেছিস তা বের কর। আমি বললাম, ওহ, দিচ্ছি দাদা। এই বলে আলমারি থেকে ওর জামা আর বোরকাটা ওকে দিলাম। ও তো মহা খুশি। খুশিতে আমাকে এক অদ্ভুতভাবে ধরল। ওর এই অদ্ভুতভাবে ধরাতে
আমার অবস্থা খুব খারাপ হতে লাগল। কিছুক্ষণ পরে বাথরুমে গিয়ে ফ্রেশ হলাম। বাথরুম থেকে বের হয়ে সকালের নাস্তা করলাম। নাস্তা করে রুমে বসে মোবাইলে গেমস খেলছিলাম। এমন সময় রিমকি এসে বলল, ভাইজা, ঈদে আমাকে নিয়ে চা বাগানে ঘুরতে যেতে হবে। আমি বললাম, ওকে, যাব। তারপর ঈদের আগের 2 দিন আমরা ভাইবোন মিলে অনেক খুনসুটি করলাম। ঈদের দিন আমরা ভাই বোন মিলে ঘুরতে বের হলাম। রিমকি বলল, অনেকদিন জাফলং যাওয়া হয়নি, চল আমরা জাফলং যাই। আমি বললাম, জাফলং তো অনেক দূর, আমরা একদিনে ফিরে আসতে পারবো না। রিমকি বলল, আমি জানি না, আমাকে নিয়ে যেতে হবে ভাইয়া। কিভাবে নিয়ে যাবে আমি জানি না, দরকার হলে ওখানে হোটেলে 1 রাত থাকব। সমস্যা কি? আমরা তো আপন ভাই বোনই, প্লিজ ভাইয়া, তুমি না করো না। আমি বললাম, আচ্ছা আম্মুকে বল, যদি যেতে দেই তাহলে চল। আমার ছোট বোন রিমকি অনেক চালাক, সে কৌশলে আম্মুকে ম্যানেজ করে ফেলল। তারপরের দিন আমরা ভাইবোন মিলে বেরিয়ে পড়লাম জাফলং এর উদ্দেশ্যে। যেতে যেতে দুপুর হয়ে গেল। ওখানে গিয়ে আগে থাকার ব্যবস্থা করতে হবে, যেহেতু গিয়ে ওখান থেকে দিনে দিনে আসা যাবে না। আমরা দুজনে মিলে হোটেল খুঁজতে লাগলাম। অবশেষে একটা রুম পেলাম, তাও সিঙ্গেল। কি আর করা, ঈদের ছুটিতে সবাই ঘুরতে এসেছে, তাই সব বুকিং, এজন্য সিঙ্গেল রুমটাই নিলাম। তারপর ব্যাগ গুছিয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে বের হলাম ঘুরতে। রিমকি এমন পোশাক পরেছে যা দেখে সবাই শুধু ওর দিকে হাঁ করে তাকিয়ে থাকে। আমার খুব রাগও হচ্ছে, কিন্তু কাউকে কিছু বলতেও পারছি না। এর মধ্যে এক ছেলে আর এক ছেলে কে বলছে, দেখরে ওই মদনে একখান জিনিস পাইছে। আহ বন্ধু, ওই মদনের কপালটা কি ভালো। এই শুনে আমি রেগে ওদের কাছে যেতে চাইলে রিমকি আমাকে বাধা দিল। তারপর আমরা ভাই বোন অনেক মজা করে ঘুরলাম। সারাদিন ঘুরে হোটেলে ফিরলাম সন্ধ্যায়। তারপর আমরা ভাই বোন মিলে রুমে গিয়ে ফ্রেশ হয়ে আবার হাঁটতে বের হলাম। আমাদের সাথে পাশের রুমের সদ্য বিবাহিত স্বামী স্ত্রীর জুটি বেরো হলো। তারা আমাদের ডাক দিয়ে বলল, আপনারাও কি হাঁটতে বের হচ্ছেন? রিমকি বলল, হ্যাঁ। আপনারা? উনারা বলল, হ্যাঁ। আমরাও বের হলাম। ছেলেটা বলল, চলুন না, আমরা একসাথে হাঁটি, এলাকাটা তো অপরিচিত, লোক বেশি হলে ভয়ও লাগবে না। আমরাও রাজি হলাম। তারপর গল্প করতে করতে তাদের সাথে পরিচয় হলাম। ছেলেটার নাম হলো সিয়াম, আর মেয়েটার নাম রাইসা। হঠাৎ করে রাইসা বলে উঠল, আপনাদের না দুজনের খুব মানিয়েছে। আমি তো ভেবাচেকা খেয়ে গেলাম, কি বলবো বুঝতে পারছি না। তখন রিমকি বলল, আপনাদেরও খুব মানিয়েছে। কত মাস হয়েছে আপনাদের বিয়ে হয়েছে? তখন সিয়াম বলল, 3 মাস। তারপর সিয়াম বলল, আপনাদের কত দিন হলো বিয়ে হয়েছে? আমি কিছু বলতে যাব, তখনই ছোট বোন রিমকি বলে উঠল, এই তো কিছুদিন। আমি যেন আকাশ থেকে পড়লাম। আমার বোন এইসব কি বলছে? তখন সিয়াম বলল, তাহলে তো আপনারা একদম পারফেক্ট টাইমে হানিমুনে এসেছেন। কিন্তু আমাদের একটু দেরি হয়ে গেল। আসলে অফিস থেকে ছুটি ম্যানেজ করতে করতে 3 মাস পেরিয়ে গেল। তারপরে রাইসা বলা শুরু করল, আপনাদের কি প্রেমের বিয়ে, না অ্যারেঞ্জ ম্যারেজ? রিমকি বলল, প্রেমের বিয়ে। এদিকে আমার রাগেতে গাছ বলছে, রিমকি কেন সত্যি বলছে না? রিমকি কেনই বা ওদের সাথে এত নাটক করছে? হাঁটতে হাঁটতে রাত 9:30 বেজে গেল। তখন আমরা সবাই আবার হোটেলে ফিরে আসলাম। এসে খাওয়া দাওয়া করে রুমে যাচ্ছিলাম শোয়ার জন্য। তখন রাইসা বলে উঠল, গুড নাইট, হ্যাপি হানিমুন, মজা করে টাইমগুলো কাটান, এই টাইম আর ফেরত পাবেন না। রিমকিও কম যায় না, সেও বলে উঠল, আপনারাও মজা করুন, আমরা তো আজ রাত ভর মজাতেই থাকব। আমি রুমে ঢুকেই রিমকিকে বলতে শুরু করলাম, রিমকি, তুই এইসব কি শুরু করেছিস? আমরা ভাই বোন, তুই কি সব ভুলে গেছিস? রিমকি বলল, ভাইয়া কি করব বল। ওরা এমনভাবে কথা বলা শুরু করবে বুঝতে পারিনি।
ভাবলাম দু এক কথা বলে আলাদা হয়ে যাব, বাট এমন পর্যায়ে পড়ে গেলাম যে আর বলার সুযোগই পেলাম না। এখন আর কি করা? এখানের 2-3 দিন না হয় আমরা স্বামী স্ত্রী হয়েই কাটিয়ে দেই। আমি বললাম, মানে? তুই কি বলছিস? রিমকি বলল, আরে ভিয়া, সত্যি সত্যি তোকে আমার স্বামী হতে বলছি না, অভিনয় করতে বলছি ওদের সামনে। আমি বললাম, ও, তাহলে শেষ পর্যন্ত আপন বোনের স্বামী হতে হবে। আচ্ছা ঠিক আছে, আজ থেকে তুই আমার বউ। রিমকি বলল, ছি ভাইজা, তুই কি বলছিস? আমি অভিনয় করতে বলছি, বাস্তবে হতে বলিনি। আমি বললাম, ওই আর কি, ঠিক আছে, অনেক রাত হয়েছে, এখন ঘুমা, কালকে অভিনয় করব। তারপর আমরা ভাইবোন ঘুমিয়ে গেলাম। গভীর রাতে ঘুমের মধ্যে আমি অনুভব করলাম আমার ছোট্ট বোন আমার সাথে কেমন জানি অদ্ভুত আচরণ করছে। তখন আমি ঘুমে বিভোর। আমি ভাবছি, হয়তো আমি স্বপ্ন দেখছি। কিছুক্ষণ পর তার ওই আচরণের ফলে আমার ঘুম ভেঙে যায়। তখন আমি দেখতে পেলাম আমার ছোট বোন আমার সাথে এক ধরনের বাজিমাত করতে শুরু করছে। আমি তো তার এইসব দেখে পুরোই অবাক। তারপর আমি তাকে বললাম, বোন, তুই আমার সাথে এইসব কি করতাছস? তোর কি লজ্জা শরমের মাথা খেয়ে ফেলেছিস? আমি তোর আপন বড় ভাই হই। তারপরেও আমি লক্ষ্য করলাম আমার ছোট বোন কি যেন এক পুঞ্জীভূত সুখ পাওয়ার আশায় আরও বেশি পাগলামি করছে। হোটেলের মধ্যে ছোট বোনর এমন আচরণ দেখে আমি রীতিমতো হতবাক হয়ে গেলাম। তখন আমার ছোট বোনের চোখে মুখে শুধু বাসনার রং দেখতে পেয়েছিলাম। আমি শত না করার পরেও সে কোনোভাবেই আমার বাধা মানছিল না। আমার ছোট বোন হয়েও সে কি যেন এক বিশেষ সুখের আশায় আমাকে একটা সুজোরে ধাক্কা মেরে ফেলে দিল। তারপর সে যেন একেবারে পাগল, মানে একেবারেই উন্মাদ হয়ে গেল। আমার ছোট বোনের যে এত কৌশল তা আমি জানতাম। 10 মিনিটের মাথায় আমার ঘুমন্ত আর নিস্তেজ অবস্থাটাকে এমন করে দিল। আমার কাছে মনে হলো যেন আমি আর কোনোভাবেই থাকতে পারছি না। তার অসম্ভব কৌশলের জাদু পেয়ে আমি তো প্রায় উন্মাদ হয়ে গেছি। শেষমেশে আমার এমন অবস্থা হলো। তখন আমি বন্ধুরা সেই বিষয়টা আর ভাবার কোনো সুযোগ পেলাম না যে কে ভাই, কে বোন। তখন শুধু মনের মধ্যে একটাই আকাঙ্ক্ষা, পাশে থাকা মেয়েটিকে আপন করে পাওয়ার। কিন্তু মেয়েটি যে আমার আপন বোন তা আমার মাথায় নেই। এই সময় বন্ধুরা এমন অবস্থা হয়, তখন কোনো কিছু বোঝার অবস্থা থাকে না। আমারও ঠিক সেই রকমই হয়েছিল। আমার কাছে মনে হয়েছিল যেন আমি মোম, আর আমার পাশে যেন আগুন জ্বালিয়ে রাখা হয়েছে। সেই আগুনের তাপে আমার সমস্ত কিছু গলে ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে। বারবার কেঁপে উঠছে আমার গা। আমিও তখন অজানা কোনো সুখের আশায় আমার ছোট বোনের সাথে তাল দিতে শুরু করলাম। সে আমার তাল পেয়ে মনে করল তার হাতে স্বর্গ এসে ধরা দিয়েছে। তখন আমি অনুভব করলাম যা হবার হবে। এখন যে কঠিন সময় আমার কাছে এসেছে তার মোকাবেলা আমাকে করতে হবে। ছোট বোনের কাছে কোনো কিছুতেই আমাকে পরাজিত হতে দেওয়া যাবে না। তারপর আমি চরমভাবে নেমে গেলাম। যদিও আমার ছোট বোন আমার চাইতে আরও 8 বছরের ছোট। প্রথম প্রথম আমি ভাবছি হয়তো সে আমার সাথে কুলিয়ে উঠতে পারবে না। তারপর আমি যা দেখলাম তাতে তো আমি পুরোই অবাক। প্রায় 2 থেকে আড়াই ঘন্টা এক নাড়ারে প্রদর্শন করার ফলেও সে বিন্দু পরিমাণ ক্লান্ত হয় নাই। প্রায় 2 থেকে আড়াই ঘন্টা পর কোনো এক রূপকথার রাজ্য থেকে মনে হলো আমরা পৃথিবীতে ফিরে এসেছিলাম। বন্ধুরা, তারপরেও সেখানে আরও 2 দিন থেকেছিলাম। আর সেই 2 দিনেও আমার ছোট বোনের সাথে আমার এই রকমই হয়েছিল। বন্ধুরা, ঘটনাটি আমার অতীতের একটি অপ্রত্যাশিত ঘটনা, যা হয়তো তোমরা বিশ্বাস করবে না। তারপরেও সত্যিটা তাই। বন্ধুরা, পৃথিবীতে হয়তো এরকম কিছু ঘটনা ঘটে যা কখনো বিশ্বাসের অযোগ্য বলে মনে হয়। তারপরেও ওই সমস্ত ঘটনা বাস্তব। আমার ক্ষেত্রেও ঠিক তেমনি হয়েছিল। পরিশেষে আমি তোমাদেরকে বলবো, বন্ধুরা,
যখন কোনো ছেলে অথবা মেয়ে সাবালক হয়, তখন প্রত্যেকটা মানুষ মানে ভাই হোক, বোন হোক, বাবা হোক বা অন্য যে কেউ হোক, তাদের সকলের শালীনতা থাক প্রয়োজন। একসাথে বসবাস করা, একসাথে থাকা, সবকিছু থেকে পৃথক থাকাই উচিত। এতে করে মানুষের চাহিদা কম থাকবে। তাহলে হয়তো এরকম ধরনের নিষিদ্ধ দুর্ঘটনা আমাদের সমাজে কম হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমাদের সমাজে যে সমস্ত লোকেদের এরকম ধরনের মন মানসিকতা, তাদের প্রত্যেকেরই চরিত্রটা সংস্কার করা প্রয়োজন। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবারও আসবো তোমাদের মধ্যে নতুন কোনো গল্প নিয়ে। গল্পটি যদি তোমাদের ভালো লাগে, তাহলে একটি লাইক দাও। প্রতিদিন আমি তোমাদেরকে এই রকম ইন্টারেস্টিং একটা করে নতুন গল্প উপহার দিব। তাই তোমাদেরকে অনুরোধ করে বলছি, তোমরা যদি এই রকম ধরনের ইন্টারেস্টিং গল্প পেতে চাও, তাহলে দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। অবশেষে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। কাকু, আপনার একটুও লজ্জা নাই? আপনি এ কেমন ভিডিও দেখালে কাকু? কাকু, আপনি যে ভিডিও আমাকে দেখালেন সেটা দেখার পরে 2 দিন ধরে ঘুম নাই। কাকু, তুমি আমায় একই দেখালে? কাকু, তুমি এখন এর সমাধান বের করো। এই ভিডিও দেখার পরে আমার চোখে তো ঘুম নাই। কাকু তখন বলল, এর সমাধান খুব সহজ। আমি এর সমাধান করে দিতে পারব। তোমার ভালো ঘুম হবে মা। আমি বললাম, তো তুমি বেহুসের মতো ঘুমাবে? আমি কাকুকে হতাশ হয়ে বললাম, কাকু আমি ঘুমাতে চাই। কি করলে আমার ঘুম আসবে? কেন তুমি আমায় ভিডিও দেখালে? কাকু তখন বলল, আজ রাতে তুই আমার ঘরে আমার জন্য একটি চা নিয়ে আসিস। তারপর আমি তোর সমস্ত সমস্যার সমাধান করে দিব। আমি যখন রাতে কাকুর জন্য চা নিয়ে ঘরে গেলাম, তখন কাকু বলল, তুমি এই বিছানায় চুপ করে শুয়ে পড়ো। আমি কাকুকে বললাম, কাকু আপনার রুমে আমি থাকব কেন? কাকু তখন বলল, তুমি যদি ঘুম চাও তাহলে আমার এই বিছানায় শুয়ে পড়ো। তারপর আমি যখন বিছানায় শুয়ে পড়লাম, তারপর কাকু আমার সাথে সারারাত ধরে। বন্ধুরা, আমার নাম সালমা। এখন আমার বয়স মাত্র 14 কি 15 বছর হবে। আমি এবার 8ম শ্রেণী পাশ করেছি। আমার পড়ার খুব শখ ছিল, কিন্তু বাবা আমার লেখাপড়ার বিপক্ষে ছিলেন। আমি আমার মা এবং কাকাকে বললাম, আমি আরও পড়াশোনা করতে চাই। তাই এখন আপনারা দুজনেই আমাকে সাহায্য করুন এবং আমার বাবাকে রাজি করান। কাকার দিক থেকে অনেক চেষ্টা করেছিল, কিন্তু বাবা কিছুতেই রাজি হচ্ছিল না। কারণ সে বলতো, আজকাল স্কুলে পড়াশোনা কম আর প্রেম প্রীতি বেশি হয়। তখন কাকা বাবাকে বুঝিয়ে একভাবে আমার গ্যারান্টি নিলেন যে আমি এরকম কিছু করব না, শুধু পড়ালেখাই করব। তখনই বাবা আমার স্কুল এ পড়তে দিতে রাজি হন। আর কাকাকে বলেন, আজ থেকে সালমার দায়িত্ব তোমার। যদি সে এমন কিছু করে যা এই ঘর পরিবারের সম্মান ক্ষুণ্ণ করে, তাহলে সালমার সাথে তোমার ভালো হবে না। কাকা বাবাকে বললেন, ভাই চিন্তা করবেন না, আমি সালমার প্রতিটি গতিবিধির উপর নজর রাখব। এই সময় আমি জানতাম না যে কাকার মনে কি ছিল, আর কেন তিনি আমাকে এত সমর্থন করছেন। কিন্তু আসল ব্যাপার হল, আমি কখনো ভাবিনি যে কাকার সাথে আমার বন্ধুত্ব এত গভীর হয়ে উঠবে। তারপর কয়েকদিনের মধ্যেই কাকা আমার সাথে গিয়ে আমাকে ক্লাস 9-এ ভর্তি করিয়ে দিলেন। প্রথম দিকে তো মন দিয়ে পড়াশোনা করতাম। স্কুলে কারো সাথে বেশি ফ্রি হতাম না, এবং স্কুলে যা কিছু হতো রাতে বাড়িতে এসে কাকাকে সব খুলে বলতাম। কাকা আমার সাথে খুব ফ্রি হতে শুরু করেছিলেন, এবং আমি অনুভব করতাম যে তিনি আমার দিকে খুব অদ্ভুতভাবে তাকিয়ে আমাকে দেখতেন। কারণ আমার কাকিমা গ্রামে থাকতেন এবং আমার কাকা কাজের জন্য আমাদের বাড়িতে থাকতেন। তারপরে স্কুলে আমার একটি মেয়ের সাথে বন্ধুত্ব হয়, যার সাথে বন্ধুত্ব করার পর আমার জীবনে একদম বদলে যেতে শুরু করে। কারণ এই বন্ধুটি আমাকে বলেছিল যে আমার এনগেজমেন্ট হয়ে গেছে। একদিন সে আমাকে তার বাগদত্তার সাথে পরিচয় করিয়ে দিল। আমার বন্ধু আমাকে বলল, আমাদের বিয়ে ঠিক হয়ে গেছে। তাই আমরা দুজনেই একে অপরের সাথে, এবং এখন আমাদের মধ্যে আর কোনো পর্দা নেই। এরপর আমি আমার বান্ধবীর কাছে থেকে সবকিছু জানার চেষ্টা করতাম। হয়তো আমার এটা জানার বয়স তখন হয়নি, বা আমার বয়সটা এমন ছিল যে এসব জেনেও আমি সহজে ভুল পথে চলে যেতাম। কিন্তু তারপর সেই ঘটনাই ঘটতে থাকে। আমিও সেই সব বিষয়ে আগ্রহী হতে লাগলাম। এর আগে কোনো ছেলের সাথে আমার বন্ধুত্ব ছিল না।
তাই আমি যখনই এসব ভাবতাম তখনই কাকার চিন্তা আমার মাথায় নিজে নিজেই চলে আসত। তারপর আমি মনটা ঝেড়ে ফেলে মনে মনে বলতাম, সালমা, এসব তুই কি হাস্যকর কথা ভাবছিস? উনি তো আমার কাকা। কিন্তু তারপর আমার কাকার কথা ও আচরণ আমার এই ভাবনাগুলোকে আরও উৎসাহিত করতে থাকে। কিন্তু কাকার মনের কথা আমি তখনও জানতে পারিনি। মাঝে মাঝে এমন ভাবতাম কাকা হয়তো আমার সম্পর্কে একই কথা ভাবছেন। কিন্তু মাঝে মাঝে তার মনোভাব আমার উপর খুব কঠোর হয়ে যেত। তিনি আমাকে মনে করিয়ে দিতেন যে তোমার বাবা খুব কঠোর এবং তুমি যদি কোনো ভুল করো তবে তিনি তোমার পাশাপাশি আমার অবস্থাও খারাপ করে দেবেন। তার কথাগুলো শুনে নিজেকে আগলে নিতাম। স্কুলে গেলেই আবার ওখানে সেসব কথা শুনতে পেতাম। তারপর স্কুল থেকে বাড়িতে ফিরে বন্ধুদের বলা কথাগুলো ভাবতে শুরু করলাম। সেদিন কাকার কাছ থেকে বাড়ি ফিরলে তিনি এসে আমার পাশে বসলেন এবং কথা বলতে লাগলেন। কি ভাবছে জানি, তাও আবার এত গভীরতা নিয়ে কাকার দিকে তাকিয়ে বললাম, কাকা জানো আমার বন্ধু আজ আমাকে কি বলেছে? প্রতিবারের মতো আজও আমি আমার মনের কথা কাকার সাথে ভাগাভাগি করতে লাগলাম। ছোটবেলা থেকেই আমার একটা অভ্যেস ছিল, আমি কাকাকে সব খুলে বলতাম, সেটা যেমন কথা হোক না কেন। এরপর কাকা আমার দিকে তাকিয়ে বললেন, হ্যাঁ বলো, তুমি কি বলতে চাও? তোমার বন্ধু তোমাকে কি বলেছে? আমি তাকে বললাম, আমার বন্ধু আমাকে বলেছিল ইন্টারনেটে অনেক ধরনের ভিডিও আছে, যেসব ভিডিওতে সব ধরনের তথ্য পাওয়া যায়। তাই আমি বলছি কি কাকা, তোমার যে মোবাইলটি আছে আর তাতে তো নেট প্যাকেজও আছে, তুমিও নিশ্চয়ই সেই ভিডিওটি দেখেছ। তাহলে কেন আমরা দুজনে একসাথে ভিডিওটি দেখি না? আমি মুখটা কাকার কানের কাছে নিয়ে এসে ফিসফিস করে কথা বলতেই তিনি বিস্ফোরিত চোখে আমার দিকে তাকাতে লাগলেন। আমার মনে হলো সে আমাকে একটা বকা দেবে। কিন্তু তারপর হঠাৎ তিনি আমার দিকে মনোযোগ দিয়ে তাকালেন। সম্ভবত তার মনের মধ্যে কিছু সিদ্ধান্ত নিলেন এবং তারপর তিনি হাসলেন। কাকা আমার সাথে ফিসফিস করে কথা বলতে শুরু করলেন, তোর বাবার সামনে এমন কথা ভুলেও যেন বলিস না, নইলে তোর বাবা শুধু তোর অবস্থাই খারাপ করবে না, তার সাথে আমাকে ঘর থেকে বের করে দেবে। কারণ আমি তোর দেখভালের দায়িত্ব নিয়েছি। তখন আমার থাকার সমস্যা হয়ে যাবে। বাকি রইল ভিডিও দেখার কথা। ভিডিওটি দেখার জন্য তুমি রাতে আমার রুমে আসতে পারো। আমি তোমাকে সব ধরনের ভিডিও দেখিয়ে দেব। কাকার চোখে একটা উজ্জ্বল দুষ্টুমি ছিল, যা আমি সেই মুহূর্তে বুঝতে পারিনি। এরপর কাকা তার রুমে চলে গেলেন এবং আমি পড়াশোনা করতে লাগলাম। পড়তে পড়তে আত্মসময়ের কথা ভাবতে লাগলাম। এখন আমার মন বইয়ের প্রতি আগ্রহী ছিল না। আর আমি ভাবতে লাগলাম আজ রাতে কি ভিডিও দেখা হবে তো। কিন্তু পড়াশোনা করাটাও খুব জরুরি, কারণ কাকা পড়াশোনার ব্যাপারে খুব কড়া এবং আমাকে বলতেন তোমার পড়াশোনা আগে। তিনি বলতেন তুমি যদি পড়ালেখায় ভালো হও তাহলে তোমার বাবা বুঝবেন এবং তোমার স্বাধীনতার দরজা তোমার জন্য খোলা থাকবে। তার বক্তব্য আমার কাছেও একেবারে সঠিক মনে হতো। তাই আমি আমার মন থেকে সমস্ত কিছু মুছে ফেলে এক আগ্রহের সাথে আমার স্কুলের যেতে লাগলাম। আমি অপেক্ষা করতে লাগলাম কখন রাত হবে। রাত হলে শান্তিতে কাকার রুমে গেলাম। রুমে গিয়ে দেখি কাকা মেয়েদের পত্রিকা দেখছিলেন। আমাকে দেখামাত্র তিনি হাসতে শুরু করলেন এবং পত্রিকাটি লুকিয়ে ফেললেন। শীতের মৌসুম চলছিল আর দিনকে দিন ঠান্ডা বেড়েই চলেছে। আজ রাতে খুব ঠান্ডা ছিল, তাই আমি গিয়ে কাকার বিছানায় তার কাছে গিয়ে বসলাম। এরপর তাকে বললাম, এখন তাড়াতাড়ি ভিডিওটা দেখাও, না হলে বাবার আসার সময় হয়ে যাবে। তারপর আর সময় নষ্ট না করে কাকা আমাকে ভিডিও দেখাতে লাগলেন। ভিডিওটি দেখার সাথে সাথে আমার যে কি হচ্ছিল তা বুঝাতে পারবো না, কিন্তু কাকতালীয়ভাবে আমরা মাত্র কয়েকটি ভিডিও দেখেছিলাম। যখন বাবা আমাদের রুমে এলো এবং সে আসার সাথে সাথে আমার সাথে কথা বলা শুরু করল। এত রাতে কাকার ঘরে কি করছো? তোমার রুমে যাও। বাবা খুব কড়া প্রকৃতির মানুষ ছিল এবং আমি তাকে অনেক ভয় পেতাম। তাই বাবা যখনই কথাটা কঠোরভাবে বলল, আমি সব ভুলে দ্রুত আমার রুমে চলে আসলাম। ভাবলাম বাবা কাকা রুম ছেড়ে নিজের রুমে যাওয়ার সাথে সাথে আমি আবার কাকার রুমে চলে যাব। কিন্তু এই রাতে বোধ হয় কাকার সাথে বাবার কিছু জরুরি কাজ ছিল। বাবা অনেকক্ষণ কাকার ঘরে বসে রইল। আর অপেক্ষা করতে করতে আমি কখন ঘুমিয়ে পড়লাম বুঝতেই পারিনি। আর বাবা কখন যে রুম থেকে চলে গেল তাও জানি না।
পরের দিন স্কুল থেকে ফিরে রাতের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতে লাগলাম। কারণ আমি কিছু ভিডিও দেখে নিয়েছিলাম। আর যখনই সময় হল কাকার রুমে চলে গেলাম ভিডিও দেখতে। কিন্তু কাকা বললেন, এই মুহূর্তে আমি আমার অফিসের কাজ শেষ করছি। এক কাজ করো, কিছুক্ষণ পর আমার রুমে এসব ভিডিও দেখাব। সকাল থেকেই ভিডিও দেখার জন্য আগ্রহী হয়ে বসেছিলাম। তাই কাকার উপর একটু রাগ করে বসে রইলাম। আমার মোবাইলে হোয়াটসঅ্যাপ ইনস্টল করা হয়েছিল। তখন একটি নতুন নম্বর থেকে একটি মেসেজ এল। তার পাঠানো ছবি দেখে আমার চোখ বিস্ফোরিত হয়ে ওঠে। আমি শুধু সেই ছবিটি দেখছিলাম, যখন সেই লোকটির কাছ থেকে মেসেজ আসতে শুরু করে। সে মেসেজ করেছিল। আমি তাকে একইভাবে উত্তর দিতে শুরু করলাম। তখন আমার মনে হলো আমার এটা কাকাকে জানানো উচিত। আমি তখনই কাকার রুমে চলে গেলাম। কিন্তু তার রুমের দরজা বন্ধ থাকায় আমি আমার রুমে ফিরে এসে সেই অচেনা ছেলেটির সাথে কথা বলতে লাগলাম। তখন মোবাইলে মেসেজে কথা বলছিলাম। আমি যখন তাকে বললাম, আমি তোমাকে দেখতে চাই। এরপর আমি তাকে ভিডিও কলে কথা বলতে বললাম। কিন্তু সে অস্বীকার করল। এমন সময় রুম থেকে বের হতেই চোখ পড়ল কাকার দিকে। এ সময় তিনি তার ঘর থেকে বের হয়ে ছাদের সিঁড়ি দিয়ে উপরে উঠেছিলেন। তার হাতে একটি মোবাইল ছিল। রাতের এই সময়ে তিনি কেন ছাদে যাচ্ছেন তা ভাবলাম। রাত তখন 11টা বাজে। আমার ঘুম আসছিল না। কিন্তু আমার মনে একটা সন্দেহ জেগেছিল যে কাকা আমাকে নতুন নম্বর থেকে মেসেজ করছেন। আচ্ছা, এইসব ভাবতে ভাবতে আর কাকার কথা ভাবতে ভাবতে কখন যে ঘুমের মধ্যে হারিয়ে গিয়েছিলাম জানি না। আর একটা স্বপ্ন দেখলাম যেটাতে কাকা আমার সাথে ছিলেন। তখনই আমার চোখ খুলে গেল। খুব সকালে দেখি কাকার মেজাজ খুব ভালো ছিল। তিনি হাসছিলেন এবং আমার সাথে কথা বলছিলেন। এর আগে আমি পায়ে হেঁটে স্কুলে যেতাম। কিন্তু আজ কাকা বলল, আজ তোকে আমার বাইকে করে স্কুলে নিয়ে যাব। তাই আমিও তার সাথে গেলাম। স্কুল শেষ হয়ে গেট থেকে বেরোতেই দেখি কাকা আমার জন্য অপেক্ষা করছিলেন। আমার মনটা আজ খুব খারাপ ছিল। কারণ আমার বান্ধবী আমার উপর রাগ করেছিল। কারণ আমাদের মধ্যে ঝগড়া হয়েছিল। পথে কাকা আমার মন খারাপের কারণ জিজ্ঞেস করলে। আমি বললাম যে আমার বান্ধবীর সাথে আমার ঝগড়া হয়েছে। এজন্য আমার মন খুব খারাপ। তখন কাকা বলল, আমাকে তোমার মন ভালো করতে দাও। দেখবে সব কিছুই তোমার খুব ভালো লাগবে। এরপর কাকা একটা বিরিয়ানির দোকানের সামনে বাইক থামাল। তিনি জানতেন যে আমি বিরিয়ানি খুব পছন্দ করি। তারপর আমরা দুজনেই সেখানে বিরিয়ানি খেলাম। কাকা সেখানেও আমার সাথে মজার গল্প করছিলেন। এরপর কাকার সঙ্গে বাড়ি ফিরে এলাম। সেদিন আমার মা আর বাবা বাড়িতে ছিলেন না। মনে হয় কোনো আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। তাই কাকা আমাকে জিজ্ঞেস করলেন, সালমা, তুমি তো আমাকে সেই ভিডিওটি আর দেখার কথা বললে না তো? তখন আমি তাকে বললাম, আমি এটি আগেই দেখে নিয়েছি। কাকা হঠাৎ চমকে আমার দিকে তাকাতে লাগলেন। আর বললেন, কেমন করে দেখলে? তোমার তো শুধু হোয়াটসঅ্যাপ প্যাকেজ আছে। তিনি আমাকে কড়া গলায় জিজ্ঞেস করলেন। আমি তাকে বললাম, আমি একটি নতুন বন্ধু বানিয়েছি, সে পাঠিয়েছিল। আমি রাতে এসেছিলাম তোমাকে বলতে, কিন্তু কাকা তখন তুমি ঘুমোচ্ছিলে। এই কথা শুনে কাকা গভীর চিন্তায় হারিয়ে যায়। তিনি বলেন, তুমি এখন যাও। আমি আমার রুমে গেলাম। লাঞ্চে ফিরে এসে দেখি কাকা আমার মোবাইলে কিছু খুঁজছেন। আমাকে তার দিকে যেতে দেখে কাকা আমার মোবাইলটা টেবিলে রাখল। তারপর দুজনে একসাথে মিলে খাবার খেলাম। খাওয়ার সময় যখনই আমি কাকার দিকে তাকাতাম, আমার মনে হতো তিনি আমার দিকে আর চোখে তাকিয়ে আছেন। আমার মনে হলো সে আমাকে কিছু বলতে চাইছে, কিন্তু বলতে পারছে না। মনে মনে ভাবতে লাগলাম, কাকা একবার প্লিজ বলে ফেলো। আমি তোমাকে একটু বারণ করব না। তখন আমার চোখ কাকার মুখ থেকে সরে গিয়ে আমার মোবাইলের উপর পড়ে। কারণ আমি তখনও সেই অচেনা ছেলেটির মেসেজের অপেক্ষায় ছিলাম। সে তখন ও আমাকে মেসেজ করেনি। আর কাকা কিছু বলতে যাচ্ছিলেন। তখন আমি মোবাইলটা তুলে নিজেই সেই নম্বরে মেসেজ করতে লাগলাম। কিন্তু কাকা আমার হাত থেকে মোবাইলটা ছিনিয়ে নেয়। আমি ভেবেছিলাম সে হয়তো রাগ করছে। তখন কাকা বললেন, সালমা, খাওয়ার সময় মোবাইল ব্যবহার করা মোটেও ভালো কাজ না। তাই মোবাইলটা এখন আমার হাতে দাও। এই বলে সে আমার মোবাইলটা নিজের কাছে রাখল। আমি তাড়াতাড়ি খাওয়া শেষ করে কাকাকে বললাম, এবার তো আমার মোবাইলটা আমাকে ফিরিয়ে দাও। কাকা বলল, আমি তোমাকে দিয়ে দেব, আগে তুমি আজ আমার একটা উপকার করো।
আমিও তাই করলাম, দ্রুত বাসনপত্র সংগ্রহ করলাম এবং তারপর আমার স্কুলের কাজ শেষ করলাম। এরপর রাত 12টা বাজতে আমি কাকার রুমে এসে তাকে বলতে লাগলাম, কাকা এখন আমার মোবাইলটা দাও, আমার সেই বন্ধুর সাথে কথা বলবো। কাকা বললেন, আমার খুব মাথা ব্যথা হচ্ছে, যাও আগে আমার জন্য সুন্দর করে একটা চা বানিয়ে নিয়ে আসো। কিছুক্ষণ পর চা বানাতে গেলাম। চা বানানোর পর রুমে এসে চা টেবিলে রেখে চলে যেতেই তখন কাকা আমাকে বললেন, তুমি আজ রাতে আমার রুমে থাকো। আমি অবাক চোখে তার দিকে তাকাতে লাগলাম। বন্ধুরা, তারপর কাকা আমার সাথে কি করেছিল তার পরের পার্ট আগামীকাল আপলোড দেয়া হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।